আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাচ্ছিলাম ভারত বাংলাদেশের যে বর্তমান ইস্যুটা হইছে, এই ইস্যুটা নিয়ে। আসলে এই ইস্যুটার কারণটা কি? এই ইস্যুটা কেন হইছে বা এই ইস্যুটা থেকে কিভাবে বাংলাদেশ মুক্ত পাবে বা মুক্তি পাবে? সো এই বিষয়ে আসলে কথা বলা। এই বিষয়টা বর্তমানে আসলে একটু সিরিয়াসলি হয়ে গেছে। বিষয়টা তো আজকের দিনের না, একদিনের না। বিষয়টা অনেক আগে থেকে। দেখেন, আ বাংলাদেশের যারা পূর্ব রাজনীতি করে গেছেন, অনেকেই পাকিস্তানের সাপোর্ট নিতে চাইছে যখন বাংলাদেশের যুদ্ধ হয়নি। কেন নিতে চাইছে? নেওয়ার একটা মূল উদ্দেশ্য অনেক বড়, বড় নেতা বা নেতৃবৃন্দরা এরকম একটা যুক্তি দিছে যে, পাকিস্তান থেকে যদি আমরা মুক্ত হই, আমরা ভারতের বলয়ের শক্তি বা ভারত বলয়ে চলে যেতে পারি বা চলে যেতে হবে কোনো না কোনো ওয়েতে। এই জন্য হচ্ছে পাকিস্তানের পক্ষ নেয়া বা এক পাকিস্তান থাকার চিন্তা করেছেন। যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য অনেক বড় একটা ইস্যু। তো এই সার্বভৌমত্ব নিয়েই বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আসছে, যে আমাদের সার্বভৌমত্বের হুমকি দিতে চাচ্ছে। ইভেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনাদের ন্যাশনাল যেই সংসদ বা যেটাই বলেন না কেন, তো ওখানেই বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষা বা মিশনের বাহিনী পাঠানো উচিত, যেখানে বাংলাদেশেরই সেনাবাহিনী বা অন্যান্য ফোর্স শান্তিরক্ষা মিশনে জয়েন করে। তো এটা হচ্ছে এক ধরনের হুমকির মতো। এটা হুমকির মতো কীভাবে ধরেন, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিকটা এইভাবে চিন্তা করেন যে কোনো একটা দেশ, কোনো একটা দেশের যে কোনো একটা ইস্যুতে হুমকি বা যে কোনো একটা ইস্যুতে কথা বলে দেশের অস্তিত্ব বা দেশের জিওপলিটিক্যাল যে বিষয়টা আছে এটা নিয়ে যদি কথা বলে, ওই দেশের পররাষ্ট্রনীতি বা ওই দেশের সরকার যদি একটু ভয়ভীতির ভিতরে থাকে, তাহলে কি হয়? তাহলে হচ্ছে ওদের যে কোনো একটা স্বার্থ বা যে কোনো একটা আহ, স্বার্থ হাসিল করতে ইজি হয়। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেই, এর আগে আমাদের যেই ফ্যাসিস্ট হাসিনার সরকার ছিলেন, ওনারা কিন্তু তোষামোদ করেই সরকার চালিয়েছেন। যেটা যদি আমরা এইভাবে বলতে যাই, রাজনৈতিক বিষয়ে নিয়ে যদি কথা বলতে যাই, দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে, এরকম একটা গল্প শুনছি আমরা। ইভেন ভারত গত 15-17 বছর ধরে বাংলাদেশের সরকার এবং বিরোধী দলও হচ্ছে ভারত আহ, নির্ণয় করত কিভাবে সরকার কে থাকবেন, বিরোধী দলের নেতা কে হবেন, বিরোধী দলের পার্টি কোনটা থাকবে, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে কি হয়েছে, সবই মোটামুটি আমরা যারা রাজনীতি বা দেশের ভূ রাজনীতির নিউজ টিউজ দেখি বা পড়ি, এগুলা সম্পর্কে আইডিয়া আছে। তো এখানে দেখেন, বাংলাদেশে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার পার্সোনালিটির সাথে তো কখনো মানে এই জিনিসটা যাবে না যে কারো তোষামোদী করে দেশ পরিচালনা করা, বা ওনার সাথে যে ইন্টারন্যাশনাল একটা দেশগুলোর সাথে একটা রিলেশনশিপ আছে বা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে ওনার যেই ওতপ্রোতভাবে জড়িত, ভারতও এটা চাইবে না যে আসলে ওনার উপরে টার্ন ওভার বেশি হোক ভারতের দেশের থেকে। তো এই জিওপলিটিক্যাল যে একটা প্রবলেম বা এখানে যে কনসিডারেশনের বিষয় আছে, এটা হচ্ছে আমরা চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে এভাবে যে বাংলাদেশ সরকার অনেকগুলা বিষয়ে এখন হচ্ছে কথা তুলবে। যেমন তিস্তা প্রকল্পের কথা যদি আমরা বলতে চাই, তিস্তা প্রকল্পের যে বিষয়টা হাসিনা সরকার যে কনসিডারেশনে দিত বা হাসিনা সরকার যেটা কম্প্রোমাইজ করতো, সেটা এই সরকার নাও করতে পারে। কারণ এই সরকার যে আপনার ইন্টারনালভাবে ওই তিস্তা প্রকল্পের কথা বলতেছে না, এমনও তো না। ইভেন আরেকটা বিষয় যদি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট বিষয় যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে লালমনিরহাটের যে বিমান ঘাটির যে বিষয়টা। লালমনিরহাটে বিমান ঘাটি নতুনভাবে চালু করার প্রকল্প নিয়েছেন। ইভেন এটা ভারত বড় রকমের একটা বাধা দিয়েছেন। এর আগেও হাসিনা সরকার যখন চাইছে, তখনও হচ্ছে বা ইন্ডিয়ার বাধার কারণে এটা রাখতে হয়েছে। তো বর্তমানে এই ইউনূস সরকারও আবার নতুন করে এই জিনিসটা চালু করতে চাচ্ছে। ইভেন এটা বর্তমান এশিয়া মহাদেশের ভিতরে মোটামুটি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর একটা বিমান ঘাঁটি হতে পারে। আর এটা হচ্ছে শিলিগুড়ির থেকে প্রায় 10 থেকে 15 বা 20 কিলোমিটার এর ভিতরে, ওদের যে চিকেন নেক বলে বা যে রাস্তাটা আছে শিলিগুড়ির ওখানকার পাশাপাশি আর কি। তো এটা তাদের হয়তো বা নিরাপত্তা সার্বজনীনের বিষয়ে হচ্ছে তারা বাধা দেয়, কিন্তু বাংলাদেশের এটার জন্য অনেক বড় একটা ইস্যু দাঁড়াইতে পারে। যেমন বাংলাদেশের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এটা।
ইভেন এই বিমান গাড়িটা হলে আমাদের যে সামরিক বাহিনী আছে সেটাও একটা স্ট্রংলি ইয়েতে দাঁড়াবে। ইভেন চায়না বা অন্যান্য ভিয়েতনাম থেকে শুরু করে আরও কিছু দেশের যে আমদানি বা আন্তর্জাতিক কি বলে আমদানি রপ্তানি যে কার্যকলাপগুলো আছে এখান থেকে হচ্ছে শুরু বা পরিচালনা করতে পারবেন। তো এজন্য ওনারা তো আসলে অন্যরকমভাবে উন্নত মানের চিন্তা ভাবনা করেন। এজন্য হয়তো ভারতের সাথে সম্পর্কটা আসলে অবনতি হচ্ছে আমাদের। তো আমরা আসলে এটা চিন্তা করতে হবে যে বাংলাদেশ আসলে মানে ইন্টারন্যাশনাল লেয়ার অনুযায়ী এখন আমরা মোটামুটি 100 বছর পিছিয়ে আছি। এখন এই 100 বছর পিছন থেকে আরও 10 বছর আগানের যে চিন্তা ভাবনা আমরা করতে হবে, সেটাই হয়তো বা আমাদের যে রাজনীতিবিদ আছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছেন তারা ওইসব চিন্তা ভাবনা করতেছেন। ওইসব চিন্তা ভাবনার প্রেক্ষিতেই আসলে এই ডিসিশনগুলো নিচ্ছেন। আর এই ডিসিশনগুলা ভারতের যদি আপনার বাধাগ্রস্ত হয় তার মানে সরকার ভালো লাইনে আছেন। কারণ একটা দেশ আরেকটা দেশের শত্রুই হয় সব সময়। আপনার একটা দেশ আরেকটা দেশের বন্ধু তখনই হয় যখন হচ্ছে আমি একদম উজাড় করে সব দিয়ে দিতেছি, তখন আমি বন্ধু, ঠিক আছে? তো জিওপলিটিক্যাল যদি আমরা চিন্তা ভাবনা করতে যাই, এখানে যার যার স্বার্থে চিন্তা সে দেশ করে, এটাই স্বাভাবিক ইস্যু। আর যে বিষয়গুলো এখন পরিলক্ষিত হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত, বা বাংলাদেশের এখন মোটামুটি জনগণও ঐক্যবদ্ধ হয়ে আছেন। যদিও কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষজন দেখতেছি এখানে স্বার্থ হাসিলের চিন্তা ভাবনা করতেছেন। দেখেন, বাংলাদেশ যদি কোনো একটা খারাপ মোমেন্টে চলে যায় বা কোনো একটা যুদ্ধ হয়, মানে আপনি কোন দলে করেন বা কোন দল করতেন সেটা হচ্ছে চিন্তা করে কেউ মানে আপনার সাথে যুদ্ধ জড়াবে না, বা কেউ আপনাকে আঘাত বা অস্ত্র দিয়ে গুল্লি বলেন বা বোমা মারবে না, ঠিক আছে? সো এইগুলো একটু চিন্তা ভাবনা করে আমরা আসলে ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করতে হবে। আর আমাদের যেই বর্তমান সরকার আছেন তাকে সাহায্য বলেন বা সাপোর্ট বলেন, জনগণের ঐক্যবদ্ধ হলেই উনি সাহস পাবেন, উনি যে কোনো একটা স্টেপ নিতে সাহস পাবেন। আর আমি এটা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের বর্তমানে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার আছেন বা ইউনূস সাহেব আছেন, ওনার পার্সোনালিটির সাথে বা ওনার ডিসিশনের সাথে সম্পূর্ণ একমত। কিছু কিছু ডিসিশন ওনাদের ভুল হতে পারে, নতুন মানুষ বা নতুনভাবে আসছেন, ভুল থেকে আবার শুধরানোও যায়, মানুষ ভুল না করলে তো আর শুধরায় না। তো আমরা আসলে একটু ওনাদেরকে সাপোর্ট দেই, ওনাদের কার্যকলাপের সাথে ঐক্যবদ্ধতা প্রকাশ করি। ইনশাল্লাহ বাংলাদেশ একটা ভালো পর্যায়ে চলে যাবেন, বিশ্বের দরবারে বাংলাদেশে একটা নাম উজ্জ্বল করবেনই। আসলে এই কথা বলার জন্য আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।